স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। ঋণপত্র খুলতে ঠিকভাবে সাড়া দিচ্ছেন না বিদেশি ব্যাংকগুলো। কমেছে আমদানি, রোজার পণ্যে শুল্ক কমানোয় ইতিবাচক প্রভাবের আশা ব্যবসায়ীদের। আমাদের ডলার সংকট আছে, পার্সোনালি আপনি যোগাযোগ করেন, এই সকল প্রতিবন্ধকতার কারণেই এলসি কমেছে। পর্যাপ্ত এলসি যদি না হয় তাহলে তো আর এটা বাংলাদেশ ব্যাংক বলতে পারবে কি পরিমাণে এলসি এখন পেন্ডিং আছে বা হবে। সরকার যদি এই যে বর্ডার সাইডের মালগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু আমদানিটা বেশি হবে এবং এর ফলে আপনার সবাই যদি আমদানি করে তাহলে বাজারটা কিন্তু কমে আসবে। এই বছর সরকার যেভাবে প্রথম থেকে ডিউটিটা কমায় দিচ্ছে, তো এই জন্য আমাদের ব্যবসায়ীরা খুবই উৎসাহিত হয়েছে। এখন জনপদে এ নিয়ে জানাবো বিস্তারিত। প্রায় দিনে দুর্ঘটনা ঘটতেছে, এমন অ্যাক্সিডেন্ট হয় যা মানুষ এমন হয় যে দু একজন মারাও গেছে। এই রাস্তার কাজ করার দরকার। অনেক গাড়ি পাতিপুতি ভেঙে জায়গা, আমাদের মালেরও ক্ষতি হয়, মেলা হয়। এখান থেকে যেতে হচ্ছে, অনেক যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার চলমান কাজ বন্ধ আছে দীর্ঘদিন যাবত। এই রাস্তার কাজটা দ্রুত সংস্কার করা উচিত। ঠিকাদারদের গাফিলতিতে মুখ থুবড়ে পড়েছে সিরাজগঞ্জ বগুড়া সড়ক প্রকল্প। 5 বছরেও শেষ হয়নি কাজ, বাড়ছে দুর্ভোগ ও ঝুঁকি। এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই আন্তর্জাতিক বাজারে ঋণমান কমা প্রসঙ্গ। আন্তর্জাতিক ঋণমানের অবনতিতে আমদানির জন্য ঋণপত্র খুলতে বিদেশি ব্যাংকগুলো আগের মতো সাড়া দিচ্ছে না। সঙ্গে রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, ডলার সংকট। এতে বাড়ছে ব্যয়, কমছে আমদানি। তাই লোকসান এড়াতে পরিস্থিতি পর্যালোচনা করে আমদানি করছেন ব্যবসায়ীরা। তবে তেল, খেজুর সহ রোজার দরকারি পণ্যের শুল্ক কমানোয় আমদানি বাড়ার আশা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। রোজায় চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ, খেজুর ও ডাল জাতীয় পণ্যের বাড়তি চাহিদা থাকে। সিয়াম সাধনার মাসে এসব পণ্যের সরবরাহ ও দাম ক্রেতাদের নাগালে রাখতে প্রতি বছরই শুল্ক কমানোর দাবি করেন ব্যবসায়ীরা। এবারও তার ব্যত্যয় হয়নি। রোজায় ক্রেতাদের স্বস্তি দিতে এবছর বেশ আগেই চিনি, ভোজ্য তেল, খেজুর, পেঁয়াজ, আলু, চাল ও ডিম আমদানিতে শুল্ক কর কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে সম্প্রতি 11টি পণ্য আমদানিতে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কর ছাড় সহ সরকার নানা সুবিধা দিলেও এর সুফল নেওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ঋণপত্র খুলতে সমস্যা হচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো ডলারের বিনিময় মূল্য বেশি নেওয়ার পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতা ও অনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে কারো কারো। এলসি করতে গেলেই দেখবেন ডলারের এক্সচেঞ্জ রেট একটি, আবার ব্যাংকের সাথে নেগোসিয়েশন করতে হবে একটি। এলসির জন্য প্রস্তাব পাঠায়, তাহলে দেখা যাবে যে না, আমাদের ডলার সংকট আছে, পার্সোনালি আপনি যোগাযোগ করেন, এ সকল প্রতিবন্ধকতার কারণেই এলসি কমেছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের হিসেবে চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে চিনি আমদানি একেবারে কমে গেছে। আন্তর্জাতিক বাজারে চিনির বুকিং রেট কমলেও আমদানি বাড়েনি। 2023 সালের নভেম্বর পর্যন্ত 6 মাসে 74,000 টন পরিশোধিত চিনি আমদানি হলেও চলতি বছরের একই সময়ে হয়েছে মাত্র 8,500 মেট্রিক টন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী গেল বছরের জুলাই-অক্টোবরের চেয়ে এবছরের একই সময়ে 3,67,000 টন অপরিশোধিত চিনি আমদানি কম হয়েছে। এদিকে সরকার শুল্ক কমালেও গত 3 মাস ধরে আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেলের বুকিং রেট বাড়ায় কমেছে ভোজ্য তেল আমদানি। জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে গেল অর্থ বছরে 8,32,000 টন পাম ও সয়াবিন তেল আমদানি হলেও চলতি বছরের একই সময়ে হয়েছে প্রায় 7,82,000 টন। ডলার প্রাইসিস যদি থেকে থাকে, পর্যাপ্ত এলসি যদি না হয় তাহলে তো আর
এটা বাংলাদেশ ব্যাংক বলতে পারবে কি পরিমাণে এলসি এখন পেন্ডিং আছে বা হবে। ব্যবসায়ীরা বলছেন চোরাই পথে ভারতীয় চিনি আসায় লোকসানের ঝুঁকি নিচ্ছেন না আমদানিকারকরা। এদিকে চট্টগ্রামের চিনির বাজার নিয়ন্ত্রণকারী ব্যাংক কেলেঙ্কারির জন্য আলোচিত শিল্প গ্রুপ এস আলম বর্তমানে চিনি আমদানি করছে না। বন্ধ রয়েছে আরও দুটি শিল্প গ্রুপের চিনির মিলও। ফলে বাজারে চিনির দাম যেভাবে কমার কথা সেভাবে কমেনি। আমদানি কম হওয়ায় সরবরাহে ঘাটতি রয়েছে ভোজ্য তেলেরও, ফলে দামও চড়া। আসার খবর আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে শুরু করায় ভোজ্য তেলের আমদানি বাড়ছে। বর্ডার সাইডে সব মাল ঢুকতেছে, বিক্রি কম, সেজন্য সবাই ভয়ে এটা করতেছে না। আর আপনার দেশি মিলও তো এরাও তো সেভাবে আপনার ইম্পোর্ট করতেছে না, কারণ কালোবাজারিতে আপনার মালটা বেশি ঢুকতেছে, চোরাচালান। সরকার যদি এই যে বর্ডার সাইডের মালগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু আমদানিটা বেশি হবে এবং এর ফলে আপনার সবাই যদি আমদানি করে তাহলে বাজারটা কিন্তু কমে আসবে। কমেছে ইফতারের অন্যতম প্রধান আইটেম খেজুর আমদানি। আমদানিকারকরা বলছেন উচ্চ শুল্কের কারণে গেল বছরে ব্যাপক লোকসান দিয়েছেন তারা। এবছর সরকার রমজানের 4 মাস আগেই শুল্ক কর কমানোয় খুশি তারা। ইতিমধ্যে খেজুর আমদানির জন্য পর্যাপ্ত এলসি খোলা হয়েছে। তবে গ্রামীণ জনপদে ইরাকের জাহিদি খেজুরের চাহিদা বেশি থাকলেও ব্যবসায়ীদের অভিযোগ আমদানি মূল্যের চেয়ে 3 গুণ বেশিতে এই খেজুরের শুল্কায়ন করায় দাম বেশি পড়ে। এক্ষেত্রে শুল্কায়ন মূল্য $1000 কমিয়ে আনার দাবি তাদের। ব্যবসায়ীরা লস খাওয়ার কারণে এই বছর প্রথমে এলসি করতে কোনো ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেনি। তো এই বছর সরকার যেভাবে প্রথম থেকে ডিউটিটা কমায় দিচ্ছে, তো এই জন্য আমাদের ব্যবসায়ীরা খুবই উৎসাহিত হয়েছে। ব্যবসায়ীরা পর্যাপ্ত খেজুর ইনপুট করতেছে। তবে স্বস্তি রয়েছে ডালের বাজারে। গেল 6 মাসে বেড়েছে ছোলা ও সব ধরনের ডাল আমদানি। গত বছরে 95,000 মেট্রিক টন ডাল আমদানি হলেও এবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত দ্বিগুণেরও বেশি অর্থাৎ 1,94,000 টন ডাল আমদানি হয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় রোজায় ছোলা ও ডালের দাম বাড়ার শঙ্কা নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌবহর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। যদি ফেরত যায় কোনো কারণে, তাহলে এই ঠিকাদারকে দায়িত্ব করা হবে। ঠিকাদার নেওয়ার আগে তার চিন্তা করা হচ্ছে সমস্যাগুলো। হ্যাঁ, সমস্যাগুলো তো আমরা অনেকখানি লাঘব করছি। চাঁদপুরে একটা ভালো প্রকল্প হচ্ছে। আমি চাঁদপুরবাসীদের কাছে অনুরোধ করবো যে আপনাদের যা যা সহযোগিতা করা দরকার তাই করুন। অনেকে এখানে অবৈধভাবে স্ট্রাকচার তুলেছে, রেলওয়ের জায়গায়, অমুকের জায়গায়, যে জায়গাগুলো আমাদের দরকার আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করতে বলছি। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, বুঝতে পারছেন? এই পার্টি ওই পার্টি, কোনো পার্টি কম্প্রোমাইজ হবে না। উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের জন্য, আপনার জনগণের জন্য। এটা তো আমি এসে থাকবো না, এটা তো আপনারা ব্যবহার করবেন, চাঁদপুরবাসীরা ব্যবহার করবেন। সরকারি কর্মকর্তারা আজকে এখানে আছে, কালকে আরেক জায়গায় চলে যাবে। এই জিনিসটা তৈরি হচ্ছে, আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি যেভাবে আপনারা এখানে সাধারণ জনগণ বললো আপনাকে দেখতে আসছি, আমাকে দেখতে না, আপনার প্রকল্পটা দেখেন। প্রকল্পটাই কোনো অনিয়ম কোনো কিছু হলে, সত্যিকারের যদি অনিয়ম হয় সেটাকে তুলে দেন। শুধু অন্যথা তুলে ধরে কাজটাকে ব্যাঘাত করেন, এটাই আমার অনুরোধ। এই বিষয়ে যদিও আমার বিষয় না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ওনারা অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে হাইকমিশন আছে তাকে তলব করা হবে। যদি না হয় তাকে হবে। তবে আমি একটি কথা বলি, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজে দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না।
আমরা একটা বন্ধু। চাঁদপুরে নির্মাণাধীন নৌবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলছিলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দরে খালাস সমস্যায় আটকে আছে পাথরবাহী ট্রাক, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আরও জানাতে তামাবিল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, জানাবেন কি কারণে পণ্য খালাস করা যাচ্ছে না, এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? দেখুন শাফিন, আসলে নভেম্বরের 18 তারিখ থেকে মূলত পাথর আমদানিকারক গ্রুপের যে সকল ব্যবসায়ীরা আছেন তারা পাথর আমদানি বন্ধ রেখেছেন এবং আপনি জানেন যে সিলেটের প্রধান স্থলবন্দর আসলে তামাবিল স্থলবন্দর এবং তারপরেই কিন্তু শেওলা। এটা এই দুইটি বন্দর দিয়ে মূলত পাথর এবং চুনা পাথর এগুলোই আমদানি হয়ে থাকে এবং বিগত 15 দিনে কোনো ধরনের কার্যক্রম কিন্তু হয়নি। এখানে ব্যবসায়ীরা পুরোপুরি বন্ধ রেখেছেন। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে আগে যেটি করা হতো যে যেখান থেকে পাথরগুলো আমদানি করা হয় সেই পাথরের সাথে নানা মিশ্রিত অন্যান্য পদার্থ থাকে, বিশেষ করে বালি এবং পানি বা মাটি, এবং এটি সহ আসলে স্থলবন্দরের যে শুল্কায়ন সেই শুল্কায়নে চলে আসে। এই কারণে আসলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে মূলত কিছুটা না হলেও তারা ছাড় পেতেন, অর্থাৎ যত টন পাথর তারা আমদানি করতেন সেখান থেকে ন্যূনতম যুক্তি নির্ভর একটি অংশ তাদেরকে বাদ দেওয়া হতো এবং তারা মোটামুটি ব্যবসা করতে পারতেন। এই বিগত কয়েকদিনই এই বিষয়টি বন্দর কর্তৃপক্ষ বলছে যেহেতু পোর্টের বাংলাদেশের যে সকল স্থলবন্দরগুলো আছে প্রত্যেকটার একটা নিয়মকানুন আছে, সেই নিয়মের অনুসারেই তারাও কিন্তু আসলে যে পরিমাণ মাল আমদানি করা হয় সেটি স্কেলে ওজন হয়ে থাকে। এই দ্বন্দ্বের কারণেই মূলত আসলে ব্যবসায়ীরা তারা পাথর আমদানি বন্ধ রেখেছেন এবং স্থলবন্দর কর্তৃপক্ষ যেটি আছে সিলেট তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক তিনি বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বিষয়টি অবহিত করা হয়েছে, কিন্তু যেহেতু এখানে ব্যবসায়ীদের দাবিগুলো কতটা যৌক্তিক সেটি বিবেচনা করবেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা। এই জটিলতার কারণেই কিন্তু তারা আসলে পাথর আমদানি করছেন না। এর ফলে যেটি হচ্ছে সিলেটের উত্তর সিলেটের বিশেষ করে তামাবিলের কথা যদি বলি, এখানকার কয়েকটি উপজেলার যে সকল শ্রমিক আছেন তারা এই পাথর শিল্পের উপরেই নির্ভর করেন, এখানেই তাদের কর্মসংস্থান হয়, তারা পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন যে প্রতিদিন 8 থেকে 10 কোটি টাকার মতো পাথর তারা আমদানি করতেন এবং সেটি বন্ধ থাকার কারণে একদিকে যেমন এই অঞ্চলের অর্থনীতিতে একটি চাপ পড়েছে, তেমনি অন্যদিকে সরকারও কিন্তু বিশাল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মতো বিভাগ রাজস্ব আদায় করতে পারবে এবং শুল্কায়নের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ অন্ততপক্ষে 7 থেকে 10 লাখ টাকার মতো তারা মাসুল পেত। সেটি থেকে আসলে অর্থনৈতিক কার্যক্রমটা অনেকটা স্থবির হয়ে পড়েছে। তো ব্যবসায়ীরাও তাদের যে দাবি যে সেটি হচ্ছে যে সরকার তাদের যে দাবিগুলো যৌক্তিক কিনা এবং কতটুকু যৌক্তিক রাখা যায় এই বিষয়ে একটা বিবেচনা করা হবে। তবে বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক যিনি আছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাইরে বা তিনি নিয়ম নীতির বাইরে আসলে কোনো কাজে করতে পারবেন না। তো সব মিলিয়ে এই জটিলতার কারণেই পুরো স্থলবন্দরের কার্যক্রম অনেকটা স্থবির রয়েছে। শাফিন, তামাবিল স্থলবন্দরে পণ্য খালাস জটিলতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এদিকে ট্রেন পরিচালনায় টিটি গার্ড সহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে বন্ধ রয়েছে রেল চলাচল, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কি পরিমাণ নতুন জনবল নিয়োগ প্রয়োজন, তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না কেন, কর্তৃপক্ষ কি বলছে? শাফিন, ক্রু সংকট, বিশেষ করে ট্রেন চালক বা এলএম গার্ড এবং টিটি সংকটের কারণে কিন্তু ময়মনসিংহ রেল স্টেশন থেকে যে লোকাল ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো কিন্তু গতকাল থেকে চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে ময়মনসিংহ রেল স্টেশনে এসেছি এবং যারা টিটি এলএম বা রানিং স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলেছি, রেলওয়ে কর্তৃপক্ষ এবং যাত্রীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি এটি হচ্ছে যে জনবল নিয়োগের চেয়ে যারা চাকরি করছেন বর্তমানে রানিং স্টাফ হিসাবে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে এবং এই দাবি দাওয়া না মানার কারণে গতকাল থেকে রানিং স্টাফ যারা রয়েছেন তারা নির্ধারিত 8 ঘন্টার বেশি ডিউটি করছেন না, যার কারণে কিন্তু এই ট্রেনগুলো চালানোতে একটি সমস্যা তৈরি হয়েছে। এবং যারা রানিং স্টাফ রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে 2022 সালে যারা রানিং স্টাফ বিশেষ করে ট্রেন চালক গার্ড বা টিটি হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরকে মাইলেজ সুবিধা দেওয়া হচ্ছে।
হচ্ছে না, এবং এরপর থেকে যারা নতুন নিয়োগ পাবেন তারাও এই মাইলেজ সুবিধাটি পাবেন না, যার কারণে কিন্তু তাদের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা এই রানিং স্টাফ হিসাবে কাজ করেন তাদের নির্ধারিত যে সময় তার চেয়ে অনেক বেশি সময় কিন্তু তাদের দায়িত্ব পালন করতে হয়, এবং এই মাইলেজ না পাওয়ার কারণে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং এটি নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে তারা দাবি উত্থাপন করেছেন যেন 2022 সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা যেভাবে মাইলেজ সুবিধাটা পান সেই সুবিধাটা যেন তারাও পায়। এইটা নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন, এবং এখনও সেই চলমান আন্দোলন রয়েছে, এবং এই আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু গতকাল থেকে তারা তাদের দাবি না মানা পর্যন্ত নির্ধারিত যে 8 ঘন্টা সময়, এই 8 ঘন্টা সময়ের বেশি তারা দায়িত্ব পালন করবেন না, যার কারণে এই রানিং স্টাফদের একটি সংকট তৈরি হয়েছে, যার জন্য কিন্তু যে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো চলাচল করতে পারছে না। এবং রেলওয়ে কর্তৃপক্ষ ময়মনসিংহ রেল স্টেশন থেকে যে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ এবং জামালপুরের দেওয়ানগঞ্জগামী যে 8টি লোকাল ট্রেন রয়েছে সেই 8টি লোকাল ট্রেন কিন্তু এই জনবল সংকটের কারণে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ রানিং স্টাফরা নির্ধারিত সময়ের বেশি ডিউটি না করার কারণে একটি সংকট তৈরি হয়েছে। তবে আন্তনগর এবং মেইল ট্রেনগুলো কিন্তু চলাচল করছে। তো এটির কারণে কিন্তু যাত্রী সাধারণের মধ্যে একটি দুর্ভোগের অবস্থা তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এ প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের 3 বছরের প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের দেশের কাজে নিয়োজিত করার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। অনুষ্ঠান শুরুতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানানো হয়। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 213 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠানে সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার, সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনীর প্রধান কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। 3 দফায় মেয়াদ বাড়িয়েও 5 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কের প্রশস্তকরণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ রয়েছে কাজ। তবে অধিগ্রহণ করা জমি বুঝে পেলে দ্রুতই কাজ করার কথা জানায় কর্তৃপক্ষ। রিফাত রহমানের প্রতিবেদন। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে বা যানজট হলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটির 76 কিলোমিটার প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার মধ্যে 4 কিলোমিটার সড়ক উন্নীত করা হবে 4 লেনে। কিন্তু দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি এই প্রকল্পের কাজ। পরপর 3 দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে মালামাল রাস্তার উপর ফেলে রাখায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয় চরম ভোগান্তিতে যাত্রী ও চালকেরা। প্রায় দিনে দুর্ঘটনা ঘটতেছে, এমন অ্যাক্সিডেন্ট হয় যা মানুষ এমন হয় যে 2-1 মারাও গেছে। এই রাস্তার কাজ করার দরকার। অনেক গাড়ি পাতিপুতি ভেঙে জায়গা, আমাদের মালেরও ক্ষতি হয়, মেলা হয়। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কাঠেরপুল থেকে ফকিরতলা অংশে। সেই সাথে সড়কের ধুলাবালিতে নাকাল পরিবেশ। এলাকাবাসী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির ফলে প্রকল্পের এই অবস্থা। ভোগান্তি থেকে রক্ষায় দ্রুত সড়কটির বাকি অংশের কাজ শেষ করার দাবি তাদের। এখান দিয়ে যেতে হচ্ছে, অনেক যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের সময় অনেক লাগছে। রাস্তার চলমান কাজ বন্ধ আছে,
দীর্ঘদিন যাবৎ এই রাস্তার কাজটা দ্রুত সংস্কার করা উচিত। তবে সড়ক বিভাগ ঠিকাদারের গাফিলতির বিষয়টি এড়িয়ে গিয়ে প্রকল্পের দীর্ঘসূত্রিতার জন্য ভূমি অধিগ্রহণের জটিলতার কথা জানায়। সেই সাথে দ্রুত সড়কের বাকি অংশের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেয়। ভূমি না বুঝে পাওয়ার জন্য আমরা কাজ করতে পারছি, তবে কিছু কিছু অংশ আছে যেগুলো আমরা ভূমি বুঝে পেয়েছি, সেগুলো আমরা কাজ ইতিমধ্যে সমাপ্ত করছি। আর অল্প কিছু কাজ বাকি আছে, ইতিমধ্যে আমরা ঠিকাদারের সাথে বসেছি। এর সাথে অনেকগুলো জিনিস ইস্যু ছিল, যেমন দ্রব্যমূল্যের কিছু বৃদ্ধি ছিল, মালামালের স্বল্পতা ছিল। বর্ষাকালটাও একটা, এবারের বর্ষাটা একটু অন্য বর্ষা, অনেকদিন হয় না, এবারে অক্টোবর মাসেও বৃষ্টি হয়েছে। এই জন্যই প্রলম্বিত বর্ষার কারণে আমরা কাজগুলো শুরু করতে দেরি হচ্ছে। সিরাজগঞ্জ অংশে 9টি ও বগুড়া অংশে 2টি প্যাকেজে চলা এই প্রকল্পের সবশেষ মেয়াদ ধরা হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। এখন পর্যন্ত এ প্রকল্পের সার্বিক অগ্রগতি 55%। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। দেশের সবচেয়ে বড় গ্যাস কূপ তিতাস গ্যাস ফিল্ড থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে উৎপাদন কমছে। দীর্ঘদিন বন্ধ 4টি কূপ। আরও জানাতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন এ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন গ্যাস ফিল্ডে উৎপাদন কতটা কমেছে, উৎপাদন বাড়াতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? শাফিন, দেশের সবচেয়ে বৃহৎ যে প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ফিল্ড, এখান থেকে প্রতিদিন আসলে গত 2022-23 অর্থ বছর তখনও কিন্তু মূলত প্রতি এই 23টি কূপ থেকে প্রতিদিন 392 মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক উৎপাদন হতো। তবে এখন আমরা যেটি সদ্য যে অর্থ বছর যেটি শেষ হয়েছে 2023-24 অর্থ বছর, এই অর্থ বছরে কিন্তু প্রতিদিন অন্তত 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস কম উৎপাদন হয়েছে এই কূপগুলোতে। এখন 384 মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক উৎপাদন হচ্ছে। তবে এই নতুন অর্থ বছর যেটি শুরু হয়েছে 24-25 অর্থ বছর, এই অর্থ বছর কিন্তু সেই আরো কিন্তু উৎপাদন কমছে। আমি যদি আপনাকে সর্বশেষ গতকালকে যে উৎপাদন যে সংখ্যা সেটি যদি বলি, গতকালকে এই গ্যাস ফিল্ডের 30টি কূপ থেকে উৎপাদন হয়েছে 366 মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এখানকার যে উৎপাদন সেটি কিন্তু কমছে। আসলে আমরা এটি নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রশাসন হাবিবুর রহমানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে মূলত এই যে তিতাস গ্যাস ফিল্ডের এটি কিন্তু আসলে একটি পুরাতন গ্যাস ক্ষেত্র, মূলত এখানে গ্যাসের যে মজুদ সেটি কিন্তু কমতে শুরু করেছে। এছাড়া এই যে গ্যাসের মজুদ কমার কারণে কিন্তু স্বাভাবিকভাবে যে গ্যাসের যে চাপ সেটিও কিন্তু কমতে শুরু করেছে এবং এই জন্য আসলে উৎপাদনটি কিন্তু ধারাবাহিকভাবেই কমছে। তবে তারা এই উৎপাদনটি স্বাভাবিক রাখার জন্য এবং জাতীয় গ্রিডের যে চাপ আছে 700 PSI চাপ, সেই চাপের সঙ্গে সমন্বয় রেখে এখান থেকে গ্যাস উৎপাদনের জন্য তারা বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছেন। তারা যেটি বলছেন যে ইতিমধ্যে এই তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন এ এবং সি লোকেশনে তারা 2টি ওয়েলহেড কম্প্রেসর তারা স্থাপন করেছেন, যেটির মাধ্যমে এই যে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করে চাপ সমন্বয় করে তারা গ্যাস উত্তোলন করছেন। এছাড়া গ্যাসের উৎপাদন স্বাভাবিক রাখার জন্য তারা ইতিমধ্যে নতুন করে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ই এবং লোকেশন জিতে আরো নতুন 2টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের তারা কাজ তারা শুরু করছেন। সেটি খুব শীঘ্রই এই কাজটি তারা সম্পূর্ণ করতে পারবেন বলে তারা আমাদেরকে জেনেছেন। শাফিন, আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই যে তিতাস গ্যাস ফিল্ডের এই যে এখানকার যে উৎপাদন সেটি কিন্তু ধারাবাহিকভাবে কমার কারণে কিন্তু আসলে তারা এই যে জ্বালানি যে নিরাপত্তা সেটি নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু তারা আরো কিছু পদক্ষেপ তারা নিয়েছেন। তারা এই যে তিতাস গ্যাস ফিল্ডের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা যেই 4টি কূপ আছে সেই কূপগুলো তারা ওয়ার্ক ওভার করে কূপগুলো তারা পুনর্খনন এবং ওয়ার্ক ওভার সহ নতুন করে আরো কূপ খননের জন্য কিন্তু তারা প্রক্রিয়া নিচ্ছেন এবং তারা আশা করছেন যে এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর তখন কিন্তু এই যে স্বাভাবিকভাবে যে আসলে যে গ্যাসের যে উৎপাদন সেটি কিন্তু অনেকাংশে বাড়বে এবং যেই জ্বালানির যে নিরাপত্তা সেটি কিন্তু অনেকাংশে কিন্তু বাড়বে। তো শাফিন, আমার কাছে এই ছিল তিতাস গ্যাস ফিল্ড থেকে এখানকার উৎপাদন সংক্রান্ত সবশেষ তথ্য। তিতাস গ্যাস ফিল্ডে কমেছে উৎপাদন, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা ও অতিরিক্ত কর জটিলতায় নাখোশ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। সোলাইমান ডালিমের প্রতিবেদন। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রবাসী আয়ে সমৃদ্ধ জনপদ ফেনী। ভাটির এই জনপদ শিল্পায়নে এগিয়ে থাকার কথা থাকলেও রয়েছে যোজন যোজন পিছিয়ে। নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে বিসিক শিল্পনগরীর বিরুদ্ধে। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস বিদ্যুতের সংযোগ পেতে ভোগান্তি, অতিরিক্ত করের চাপে অতিষ্ঠ তারা। যে বিসিক আমাদের প্রতিবন্ধকতাগুলো দূর করার কথা ছিল, আমাদেরকে সার্বিক সাপোর্ট দেওয়ার কথা ছিল। আমাদের সেই দিক থেকে আমরা যদি বলি যে বিসিক শিল্প অঞ্চলে আমরা কিন্তু শিল্প করেছি, কিন্তু আমরা প্রতিবন্ধকতায় জর্জরিত। এছাড়া রয়েছে বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনের সমস্যা,
আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি। বিনিয়োগকারীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন ধরে লোকসানে তারা। বাড়তি কর দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ড্রেন ট্রেনের পানিও যায় না, জমে থাকে, তাতে করে অল্প বৃষ্টিতে বিসিককে রাস্তাঘাট ডুবে যায়, এমনকি মিল কারখানার মধ্যে পানি ঢুকে। বর্ষাকালে যে এবারে যে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে সেই ড্রেনেজের কারণে আমাদের এদিকে বা আমরা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে পিছে সব জায়গায় খোলা, আর এখানে অনেক খারাপ লোকের আড্ডা। বিসিকের মধ্যে আমাদের নিরাপত্তা অনেক সমস্যা, যাই ফ্যাক্টরির লোকজন রাত্রে চলাফেরা করতে পারে না, মোবাইল ছিনিয়ে নেয়, টাকা ছিনিয়ে নেয় এগুলি। এরপর আমাদের এখানে লাইটিংয়ের ব্যবস্থা তো টোটালি নেই। তবে সমস্যা সমাধানের পাশাপাশি শিল্পনগরীর উন্নয়নে নানা উদ্যোগের কথা জানায় কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন বা পৌরসভার সাথে মিটিং হয়েছে এবং আগামী সভায়ও আমরা ডিসি মহোদয়ের সাথে এটা নিয়ে আলোচনা করব। এটা সমাধানে একটা উপায় আমরা ইনশাআল্লাহ পাবো। আর গ্যাস এবং বিদ্যুতেরও কিছু সমস্যা আছে, এগুলো আশা করি অচিরেই সমাধান হবে। সদর উপজেলার চারিপুর মৌজায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ফেনী বিসিক শিল্পনগরী। এই নগরীর 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলি শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়, যেখানে গড়ে ওঠে রপ্তানিমুখী ঔষধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা। সোলাইমান ডালিম, এখন ফেনী। ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জামিন শুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন। শাফিন, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আজকের দিনটি ধার্য ছিল এবং সকাল 10:30টায় মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির জন্য কার্যক্রম শুরু হয় এবং সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহ অন্যান্য যারা আইনজীবী রয়েছেন তারাও সেখানে অংশ নেন। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে বা আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এই অবস্থায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য সময় চান এবং সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেন এবং সেই 2 জানুয়ারি নির্ধারণ করার পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এবং অন্যান্য যারা আইনজীবী রয়েছিলেন তারা যেটি বলছেন যে আদালত যেই সিদ্ধান্ত দিয়েছেন সেটিকে তারা বলছেন ন্যায় বিচারের একটি অংশ হিসেবে তারা বলছেন। কারণ তারা বলছেন যে আসামি পক্ষের যদি কোনো আইনজীবী না থাকে সেক্ষেত্রে তাদেরকে ন্যায় বিচারের সুযোগ দেওয়ার জন্য সুযোগ রয়েছে যে আদালতের যে জামিন শুনানির দিন সেটি পিছিয়ে দেওয়া, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আদালত 2 জানুয়ারির দিন ধার্য করেছেন। এবং এর আগে আমরা দেখেছি সকাল থেকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল সহকারে আদালত প্রাঙ্গণে জড়ো হন এবং এখনও তারা বিক্ষোভ করছেন, বিক্ষোভ সমাবেশও করেছেন এখানে সংক্ষিপ্ত পরিসরে। বিশেষ করে গেল 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় এবং 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে উপস্থাপন করা হয় এবং সেখানে তার জামিন নাকচ করে দিয়ে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সেই নির্দেশের বিরোধিতা করে আদালত প্রাঙ্গণে যে হট্টগোল হয় এবং তার ভক্তরা তাকে তার প্রিজন ভ্যানটি আটকে রাখে এবং পরবর্তীতে তার সহিংসতায় রূপ নিলে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়, কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় এবং তারই প্রতিবাদে নিহত যে সাইফুল ইসলাম আলিফ আইনজীবী রয়েছেন তার ন্যায় বিচারের দাবিতে যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আদালত বর্জন করেন সেই সময়টাতে এবং আদালত বর্জন করার পরবর্তীতে আজকেই সেই জামিন শুনানির দিন ধার্য ছিল এবং সেই জামিন শুনানির দিনে আজকে আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে আগামী 2 জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেছেন। এবং সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরে এবং আদালতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনায় কিন্তু এই পর্যন্ত 4টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে সাইফুল ইসলামের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশের কাজে বাধা এবং আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের ভাই তিনিও একটি মামলা করেছেন। মোট 4টি মামলা হয়েছে এবং কোনো মামলাতেই কিন্তু চিন্ময় কৃষ্ণকে আসামি করা হয়নি, যে কারণে এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে প্রত্যেকটি মামলায় চিন্ময় কৃষ্ণকে আসামি করতে হবে, সেই দাবিতে তারা বিক্ষোভ করেছেন এবং তারা ন্যায় বিচারের স্বার্থে এই আদালতে আইনি লড়াই অব্যাহত রাখবেন বলেও কিন্তু ঘোষণা দিয়েছেন। শাফিন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। বরগুনায় বোতলজাত ভোজ্য তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ীরা। এদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অব্যাহত রেখেছে অভিযান। এ বিষয়ে জানাতে বরগুনা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন বাজারে হঠাৎ কেন বোতলজাত ভোজ্য তেলের সংকট তৈরি হলো? এই কৃত্রিম সংকট কিনা তা যাচাই করার জন্য
কোনো ধরনের প্রশাসনিক তৎপরতা দেখছেন কিনা? শাফিন, দুদিন আগে বাজারে উঠে যায় যে ভোজ্য তেল যেগুলো বোতলজাত এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেন এখানকার যে ভোজ্য তেলের দোকানগুলোতে। তারা তেল কিনতে ছুটে আসেন, তবে তারা যে আশায় তেল কিনতে আসেন সে আশা কিন্তু গরিবালি, কেননা কোনো দোকান ঘুরেই তারা কোনো ধরনের যে বোতলজাত তেল, সয়াবিন তেল, সেই তেল পাচ্ছেন না। এদিকে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরাও সকাল থেকে বিভিন্ন দোকানগুলো ঘুরেছি, সেখানে খোলা তেল থাকলেও এখানকার যে দোকানগুলোতে ভোজ্য তেল, বোতলজাত তেল, সেই সয়াবিন তেল পাচ্ছি না, আমরাও দেখিনি। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু বিপাকে পড়ছেন বলে আমাদের জানিয়েছেন। তবে খোলা তেল যেটি রয়েছে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, পাম অয়েল কিংবা সয়াবিন তেল, সেই দুই ধরনের তেলই পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশ ট্রেডিং অফ কর্পোরেশন টিসিবি তথ্য মতে যে খোলা সয়াবিন তেল সেগুলোর প্রতি লিটার বিক্রি করা হচ্ছে 165 থেকে 68 টাকায়, আর পাম অয়েলের লিটার বিক্রি করা হচ্ছে 157 থেকে 159 টাকায়। তবে সেটিও কিন্তু গত মাসের 1 মাসের ব্যবধানে কিন্তু সেটিরও দাম বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে। আর এদিকে যে গত সপ্তাহ থেকেই এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন যে দু একটি তেল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, কোম্পানিগুলো যে রয়েছে সেগুলো ছাড়া কিন্তু অন্য কোম্পানিগুলো তেল সরবরাহ দিচ্ছে না। এর ফলে এখানে 1 লিটার 2 লিটারের যে বোতলজাত তেল তার কিন্তু সংকট দেখা দিয়েছিল 1 সপ্তাহ আগে। তবে গতকাল থেকে এখানে 1 লিটার 2 লিটার কিংবা 5 লিটারের কোনো ধরনের কিন্তু সয়াবিন তেলের বোতল আমরা দেখিনি বাজারগুলোতে। এবং এখানকার ক্রেতাদের যা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে দাম বৃদ্ধির কথা শুনে এখানকার যারা ডিলার রয়েছেন কিংবা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে ক্রেতাদের অভিযোগ। তবে এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন কিংবা এখানকার ডিলার রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে তেল প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো থেকেই তেলের সরবরাহ কিছুটা কম, এর কারণে কিন্তু এখানে কোনো ধরনের বোতলজাত যে সয়াবিন তেল সেই সয়াবিন তেলের সরবরাহ নেই। আরেকটি বিষয় যে এখানে অনেক দোকানগুলোতে থেকে অভিযোগ এসেছে, খুচরা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা যাদের কাছে তেলের বোতল রয়েছে, ভোজ্য তেলের বোতল রয়েছে, তারা কিন্তু বাড়তি দরে কিন্তু তেল বিক্রি করছেন। এবং গতকাল একটি ঘটনা ঘটেছে, এখানে একজন ব্যবসায়ী তিনি 5 লিটারে একটি সয়াবিন তেলের বোতল যেটি 818 টাকা নির্ধারিত মূল্য, এবং সেই মূল্য থেকে তিনি কিন্তু বেশি দরে মানে 850 টাকা দরে বিক্রি করছেন। এর ফলে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাথে সাথে সেই প্রতিষ্ঠানটিকে 8,000 টাকা জরিমানা করেছে। এবং ভোক্তা অধিকার জানিয়েছেন এই যে তেল বিষয়টি মনিটরিং এ থাকবে তাদের, এবং এটি স্বাভাবিক করার জন্য তারা পদক্ষেপ নেবেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। শাফিক। সহকর্মী জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে। উত্তরের জনপদে বাড়ছে শীতের প্রকোপ, সেই সাথে বাড়ছে সৈয়দপুরের পাইকারি জ্যাকেট ব্যবসায়ীদের ব্যস্ততা। শীতের পোশাক বিক্রির আরও খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন জ্যাকেট বেচা কেনা কেমন শুরু হয়েছে, ব্যবসায়ীরা কী ধরনের লাভ প্রত্যাশা করছেন? শাফিন, জানিয়ে রাখি শুরুতেই যে সাধারণত নভেম্বরে একটি ঘূর্ণিঝড় দেখা দেয়, তো এই বছর সেটি না হওয়ায় শীতের যে প্রকোপটি সেটি মোটামুটি নভেম্বরের শুরুর দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তর যেহেতু হিমালয়ের একদম কোলঘাসা এলাকা, এখানে শীতটি একটু আগেই পড়ে যায়, তো সেই কারণেই এখানকার যে জ্যাকেট বিক্রি সেটি কিন্তু আরও প্রায় 15-20 দিন আগে থেকেই একদম জমজমাট আকারে শুরু হয়েছে। এবং এটি পাইকারি মার্কেট, এই মার্কেট থেকে সারা দেশে জ্যাকেট পৌঁছে যায় এবং একদম পুরো পশ্চিমাঞ্চল বেল্ট, এমনকি সিলেট, কুমিল্লা এই সব অঞ্চল থেকেও মানুষজন এখান থেকে জ্যাকেট কিনে নিয়ে যায়। এবং এই বছর আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে সব মিলিয়ে হাত বদল তারা আশা করছেন প্রায় 100 কোটি টাকার মতো। একদম উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যেতে 3 থেকে 4 বার হাত বদল হয়, সেই হাত বদলের তারা আশা করছেন এরকম। এবং সব মিলিয়ে এবার 10 লাখ পিস জ্যাকেট বিক্রির তাদের লক্ষ্য রয়েছে। তো এখন পর্যন্ত যে শীত পড়ে গেছে, অনেক দোকান আমি ইতিমধ্যেই খালি দেখছি, মানে অর্থাৎ তাদের যে স্টক ছিল সেটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন কারখানায় আরও নতুন স্টক তৈরি হচ্ছে, সেই স্টকগুলো আসলে আবার দোকানগুলো ভরে উঠবে। এবং একটু জ্যাকেটের দাম জানিয়ে রাখি, পাইকারি মার্কেটে একটি জ্যাকেটের দাম 150 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়, ছোট বড় সব মিলিয়ে। এখানে বাচ্চাদের যেমন জ্যাকেট পাওয়া যায়, বড়দের জ্যাকেট পাওয়া যায়, মেয়েদের জ্যাকেট পাওয়া যায়। এই জ্যাকেটগুলো কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। এবং আমরা দেখেছি যে সৈয়দপুরে প্রায়
4 শতাধিক কারখানা এখন প্রচণ্ড রকম ব্যস্ত সময় পার করছেন শুধুমাত্র এই জ্যাকেট তৈরিতে, এবং এই যে কারখানাগুলো তে প্রায় খুব কম করে হলেও 5 থেকে 7 হাজার শ্রমিক কাজ করছে জ্যাকেট বিক্রিতে। এবং আমরা দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে ব্যবসায়ীদের। সাধারণত 12টার পর থেকে এই ব্যবসায়ীরা আসা শুরু করেন এই মার্কেটে, এবং এখান থেকে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অন্য যে কোনো পরিবহনের মাধ্যমে এখান থেকে জ্যাকেট নিয়ে যায়। এবং তো এখনও শীতের তীব্রতা তো অনেক বাকি আছে, মাত্র ডিসেম্বর মাস পড়েছে, ডিসেম্বর পুরোটা আছে, এরপরে জানুয়ারি মাস আছে। তো ব্যবসায়ীরা বলছেন যে শীতের তীব্রতা যত বাড়বে তাদের জ্যাকেট বিক্রির পরিমাণও তত বাড়বে, এবং এই বছর একটা ভালো লাভের আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো শাফিন, এই ছিল আমার কাছে জ্যাকেট বিক্রি নিয়ে সবশেষ অবস্থা। শুকনো আমিরুল বাপ্পি যুক্ত হয়েছিলেন সৈয়দপুর থেকে, জানাচ্ছিলেন শীতের জ্যাকেট বিক্রির খবর। মহিপুরে চলতি শুটকি মৌসুমে জেলেদের জালে ধরা পড়া চিংড়ি, ফাইসা, পোয়া, বৈরাগী, লইট্টা সহ বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন উৎপাদকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় শত কোটি টাকার শুটকি উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। জসিম পারভেজের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। অগ্রহায়ণের শুরু থেকেই পটুয়াখালীর মহিপুরে আন্ধারমানিক নদের মোহনার প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে চলছে শুটকি উৎপাদনের কর্মযজ্ঞ। ভোর থেকে বিকাল পর্যন্ত জেলেদের আহরিত চিংড়ি প্রক্রিয়াজাত করে শুটকি উৎপাদন করা হয় এখানে। 80% মানুষ এই শুটকি ব্যবসার পেছনে জড়িত। এতে 1000, 1500, 2000 টাকা দৈনিক একটা মানুষের ইনকাম আছে। আমাকে নেট হিসেবে টাকা, নেট আমাকে যদি 30 খেন হয় বা 60 খেন হয় তা হিসেবে টাকা আমরা বাড়তি পাই। ছোট ছোট চিংড়ি কোনো ধরনের রাসায়নিক ছাড়াই মাত্র 6 ঘন্টার রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। এখানকার শুটকি ঢাকা, সৈয়দপুর, চট্টগ্রাম সহ জামালপুরের বিভিন্ন মকামে যায়। এছাড়া শুটকির নাপপিট চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান সহ পার্শ্ববর্তী দেশে রপ্তানি করে লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। যখন মাছ বেশি হয় দেখা যায় যে 1000 মণ হয়, মাছ কমালে 50 মণ হয়, এরকম মডেলে মাছের উপর নির্ভর করে। কোনো কেমিক্যাল দেওয়া হয় না। প্রতিদিন আনুমানিক প্রায় 1 কোটি টাকার মাছ এখানে শুকানো হয়। জেলে, শুটকি, তারপরে আপনার ভ্যানগাড়ি লেবার, অন্য সব মিলিয়ে 1050 লোক এইখানে এই মাছের সাথে জড়িত। শীতকালে মূলত এই চিংড়িটা আহরণ করা হয় ও শুটকি করে জেলেদের যেমন ভাগ্য পরিবর্তন আছে, তেমনি সরকারের সুনীল অর্থনীতিও নিশ্চিত হচ্ছে। আমরা আশা করব এই চিংড়ির মাধ্যমে দেশের এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এদিকে মহিপুরের খালগোড়ায় উৎপাদন হচ্ছে ছুরি, ফাইসা, পোয়া, বৈরাগী, লইট্টা সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। 3 থেকে 7 দিন রোদে শুকানো এসব শুটকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রতি সপ্তাহে লেনদেন হয় 20 থেকে 25 কোটি টাকা। একই সাথে শুটকি উৎপাদনে অর্জিত হচ্ছে উপকূলীয় মানুষের অর্থনৈতিক সক্ষমতা। ছুরি মাছ 700 টাকা কেজি, ফেসা মাছ করি এটা 250 টাকা কেজি, এই ধাম্মটা করি এটা 250 টাকা কেজি। আমাদের মহিপুরে 40-45টা হবে। সবাই এরকম আর কি শুটকি ব্যবসার সাথে জড়িত, এবং ছোট ছোট আছে যারা ভুলো চিংড়ি মাছ শুটকি করে এরা। পটুয়াখালীর মহিপুরের উৎপাদিত শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এ পেশার সাথে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন কলাপাড়া, পটুয়াখালী। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।